স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক, মসজিদে হবে বিশেষ দোয়া। সহিংসতা, কারফিউয়ে বিপর্যয়ে সাভারের চামড়া শিল্পনগরী, ক্রয়াদেশ বাতিলের শঙ্কা। এবং সহিংসতার ধকল এখনও কাটাতে পারেনি চট্টগ্রামের খাতুনগঞ্জ, পচে নষ্ট হচ্ছে পণ্য। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কোটা আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে কাল একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, মন্ত্রিসভার বৈঠকে নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। জানান, আন্দোলনে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করার পাশাপাশি সারা দেশের মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা করা হবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে 147 জনের মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে আজ এই সংখ্যা 150 বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আর দ্বিতীয় যেটা করা হয়েছে সেটা আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। যারা রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন এবং দুর্যোগ ভবন পরিদর্শন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান জোট নেতারা। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমুর নেতৃত্বে জোট নেতারা বেলা 11:30টায় প্রথমে সেতু ভবন ও পরে দুর্যোগ ভবন পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন 14 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা। যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া। আজকে আমরা 14 দল আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং আজকে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাবো সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানো এবং প্রতিহত করা। রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় গ্রেফতার 17 বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের কোমরে দড়ি পরানো ভুল ছিল বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ভুল স্বীকার করে নেয়ায় এ সংক্রান্ত আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার ও বিচারপতি মোহাম্মদ মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে সকালে এ আদেশ দেয়। এর আগে রবিবার আইন লঙ্ঘন করে ফায়াজকে দড়ি বেঁধে পুলিশ ভ্যানে তোলা এবং রিমান্ডে নেয়ার বিরুদ্ধে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী ডক্টর শাহদিন মালিক। শুনানিকালে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানান, ওই শিক্ষার্থীকে রিমান্ডে নেওয়া হবে না। তার পরিবার আদালতে জামিন আবেদন নিয়ে গেলে তা বিবেচনা করা হবে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ এর দাবি জানানো হয়। সমাবেশের শুরুতে আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানান শিক্ষকরা। বলেন, শিক্ষার্থীদের মৃত্যুতে যেসব ব্যক্তিদের দায় আছে সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ছাত্রদের উপর যে মামলা হচ্ছে, হাজার হাজার মামলা হচ্ছে, মামলাটা হলো পুলিশের মামলাবাজি এবং সেই মামলাবাজি হলো পুলিশের ব্যবসা। আপনারা এই ব্যবসা বন্ধ করুন। ছাত্রছাত্রীদেরকে বিরুদ্ধে অযথা মিথ্যা মামলা ঘর থেকে বাচ্চাদেরকে ধরে নিয়ে আসতেছেন।
প্রায় সপ্তাহখানেক বন্ধ থাকার পর কারফিউ শিথিলের মধ্যে রেস্টুরেন্ট খোলা হলেও গ্রাহক খরায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দৈনন্দিন খরচই তুলতে পারছে না রাজধানীর অনেক রেস্টুরেন্ট। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। গত ফেব্রুয়ারিতে বেইলি রোডের এই ভবনে অগ্নিকাণ্ডের পর ধস নামে রেস্টুরেন্ট ব্যবসার। সেই ক্ষতি সামাল দিয়ে ওঠার আগেই আবারও চলমান অস্থিরতা ও কারফিউর ধাক্কা। রাজধানীর বেইলি রোডের রেস্টুরেন্টগুলোতে ভোজন রসিকদের আনাগোনা একেবারে কম। কারফিউ শিথিলের সময়টুকুতে কাছাকাছি যাদের বাসা কেবল তারাই যাচ্ছেন আহার সারতে। গ্রাহক না পাওয়ায় দৈনিক কর্মচারীদের বেতন, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে রেস্টুরেন্ট মালিকদের। স্টাফের বেতন থেকে তো যে খাওয়ার টাকা আছে ওইটা আমাদের ঠিকমতো উঠতেছে না, কাস্টমার নাই বললেই চলে। এইভাবে কিছুদিন চলতে থাকলে ব্যবসার অবস্থা বন্ধ করানো ছাড়া আমাদের অন্য কোনো উপায় থাকবে না। একই অবস্থা ধানমন্ডির রেস্তোরাঁগুলোতেও। সারা বছর জমজমাট থাকা এই এলাকায় গ্রাহক খরায় অনেক রেস্টুরেন্ট এখন বন্ধ। যেগুলো খোলা সেগুলোও প্রতিদিন লোকসান গুনছে। আগে যেভাবে আমাদের বেচা বিক্রি ছিল টোটালি তার চেয়ে আপনার 1 ফিট 5 ভাইয়ের 1 পয়সা কিলো, আর কাস্টমার তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে ঢাকার অন্যতম রেস্টুরেন্ট পাড়া খিলগাঁয়ে। এখানে লোক সমাগম তুলনামূলক বেশি। মেন রোড দিয়ে মেনলি এদিকে আসি আর কি, তো আমরা ভিতর দিয়ে আসছি কারণ অবশ্যই ভয় লাগতেছে দেশের যে পরিস্থিতি আর কি, সেই হিসাবে। বাসায় এতদিন নেটও ছিল না, তাই বাসায় থাকতে থাকতে একটা বোরিং আর কি ছিল, এই জন্য আজকে বের হয়েছে অনেকদিন পরে আর কি। না আতঙ্ক কাজ করে না, বাসা কাছে চলে যাবো এখনই। এই যে দূরে কাস্টমারগুলো আসতে পারে না, আগে অনেক দূর থেকে কাস্টমার আসতো, এখন এলাকার মধ্যে যারা আছে তারাই আসে। এলাকা ভেদে রেস্টুরেন্টগুলোতে মানুষের উপস্থিতি কম বেশি থাকলেও সার্বিকভাবে বলা যায় এই ব্যবসা বেশ বেকায়দায় রয়েছে। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলে ব্যবসা আবার জমে উঠবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতা ও কারফিউয়ে বিপর্যয়ে পড়েছে সাভারের বেসিক চামড়া শিল্পনগরী। পরিবহন বন্ধ থাকায় দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া সংগ্রহ করা যাচ্ছে না, আর কেমিক্যাল সংকটে নষ্ট হচ্ছে মজুদ থাকা চামড়া। তাই ক্রয়াদেশ বাতিল হওয়ার আশঙ্কা করছেন চামড়া শিল্প মালিকরা। প্রতিবছর কোরবানির ঈদের পরের 2 মাস সারা দেশের আড়তগুলো থেকে লবণযুক্ত চামড়া সংগ্রহ এবং পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করেন সাভার বেসিক চামড়া শিল্প কারখানার মালিকরা। লবণযুক্ত চামড়ার প্রক্রিয়াজাত শেষে এ সময়টাতে বিদেশি ক্রেতাদের নিকট চামড়া বিক্রি করা হয়। তবে সম্প্রতি কোটা বিরোধী আন্দোলনে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় এবং সারা দেশে জারি করা কারফিউতে উৎপাদন ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন চামড়া শিল্প মালিকরা। কেমিক্যাল সংকটে কারখানাগুলোতেও অলস সময় পার করছেন শ্রমিকরা। তারপর জন্য এই কেমিক্যালের সমস্যা। আমরা 50-60 জন কাজ করতাম, কিন্তু এখন আমরা 15-16 জন কাজ করতেছি। আমাদের শ্রমিকের যে দেন কার রয়েছে কোনো কাম নাই, এই নানান ধরনের সমস্যা দেয় কোম্পানিরা। কেমিক্যাল আয় না, চামড়ার গাড়ি রাস্তায় বই রয়েছে, ভাঙ্গা লাগছে এই সেই। সাম্প্রতিক সহিংসতায় চামড়া শিল্পের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইন্টারনেটের কারণে দেখা যাইতেছে আমরা বায়ারের সাথে যোগাযোগ করতে পারি না, বায়াররা আমাদেরকে ভুল বুঝতে আছে। এখন আসলে আমরা চামড়াগুলো আনতে পারি না, কেমিক্যালগুলো আমরা আনতে পারি না। বিভিন্ন কোডের মধ্যে আমাদের অনেক কেমিক্যাল আছে, এর ভিতরে বায়াররা ধরেন অনেক অর্ডার আমাদের ক্যান্সেল করে দিচ্ছে। গত 1 সপ্তাহ যাবত আমরা ট্যানারি মালিকরা এবং আমাদের কোনো প্রতিনিধি পাড়া মহল্লা গিয়ে চামড়াগুলো বা হাটে গিয়ে চামড়াগুলো সংগ্রহ করতে পারে না। আমাদের ট্যানারিতে যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো আমরা কেমিক্যালের অভাবে সেটাও প্রসেস করতে পারতেছি না। সমস্যা সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বেসিক কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত আমরা যে ব্যবস্থাটা নিয়েছি যে অগ্রাধিকার ভিত্তিতে কাঁচা চামড়া পরিবহন করে ট্রাকগুলো যেন সময়মতো আপনার শিল্পনগরীতে পৌঁছাতে পারে, সে বিষয়ে এর মধ্যে আমাদের সিনিয়র সেক্রেটারি মহোদয় জরুরি ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করেছেন। এবং আমাদের কেমিক্যাল যেগুলো পরিবহন করছে সেগুলিও আমরা চেষ্টা করছি যে দ্রুততম সময়ের মধ্যে যেন পort থেকে ছাড় হয়ে আমাদের শিল্পনগরীতে চলে আসতে পারে। সাভারে বেসিক চামড়া শিল্পনগরীতে 142টি চামড়া কারখানা সচল রয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। ঠাকুরগাঁওয়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন, গণগ্রেফতার মামলা ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন তালুকদার।
ঢাকা থেকে ঘোষিত সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলনে তাদের কর্মসূচি ছিল যে ডিবি অফিস থেকে বিবৃতি দেওয়া সমন্বয়কদের সেই কর্মসূচি প্রত্যাখ্যান করার বিষয়টিকে সাধারণ ছাত্ররা যে প্রত্যাখ্যান করেছে তা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে তারা কর্মসূচি ঘোষণা করে। এর অংশ হিসেবে ঠাকুরগাঁয়ে আজ সকাল 12টার দিকে আস্তে আস্তে সাধারণ শিক্ষার্থীরা জড়ো হতে থাকে ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠের প্রাঙ্গণে। সেখান থেকেই প্রায় 12:30টার দিকে তারা একটি মিছিল নিয়ে জেলা স্কুল গেটের অভিমুখে যাত্রা শুরু করে। তবে প্রাথমিকভাবে পুলিশ তাদেরকে এই প্রধান সড়কগুলোতে অবস্থান নিতে বারণ করলেও, বাধা দিলেও তারা সেটি উপেক্ষা করে কিন্তু সর্বশেষ ঠাকুরগাঁও জেলা স্কুল গেটের সামনে এসে অবস্থান নিয়েছে। এতে করে ঠাকুরগাঁও শহরের যে প্রধান সড়কটি এটি আপাতত ব্লক করা হয়েছে, দুপাশে তীব্র যানজট আমি লক্ষ্য করেছি। আমি লক্ষ্য করেছি আজকে যে তাদের কর্মসূচিতে কিন্তু পুলিশ বা সেনা সদস্যরা তেমন কোনো বাধা দিচ্ছে না। তাদের বিভিন্ন স্লোগানে তাদের দাবি জানিয়ে স্লোগানে শহরকে উত্তপ্ত করে রেখেছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা সোজা কথাই বলেছে ঢাকা থেকে যতবারই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে প্রতিটি কর্মসূচি তারা সঠিকভাবে পালন করবে। এই ছিল ঠাকুরগাঁয়ে কোটার এই কর্মসূচি নিয়ে, ঢাকা থেকে ঘোষিত কর্মসূচি নিয়ে ঠাকুরগাঁও জেলায় কোটা আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সাম্প্রতিক সহিংস পরিস্থিতি ও কারফিউর ধকল এখনও কাটিয়ে উঠতে পারেনি চট্টগ্রামের খাতুনগঞ্জ। বেশিরভাগ আড়তে পণ্যের স্তূপ জমে আছে, পচে নষ্ট হচ্ছে পণ্য। দিনের পুরোটাই শিথিল থাকছে কারফিউ, তবে এখনও চিরচেনা জৌলুসে ফিরতে পারেনি দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। আশানুরূপ ক্রেতা না থাকায় হতাশ ব্যবসায়ীরা। এই অবস্থায় নষ্ট হচ্ছে পেঁয়াজসহ আড়তের অনেক পণ্য। এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের তুলনায় 5 থেকে 60 টাকা কম। ব্যবসায়ীরা বলছেন ভারত বাড়তি শুল্ক আরোপ করায় পেঁয়াজ কিনতে হচ্ছে বেশি দামে, পরিবহন খরচও বেড়েছে, কিন্তু সে অনুযায়ী দাম মিলছে না। কারফিউর কারণে, আন্দোলনের কারণে স্বাভাবিক যে ট্রান্সপোর্ট সেটি আমরা করতে পারি নাই, সেটি স্বাভাবিক ট্রান্সপোর্ট হয় নাই, যার কারণে আমাদের যে মজুদ যে পণ্যটি ছিল সেটি অনেকাংশেই ফুরিয়ে গিয়েছে। কারফিউতে গাড়িগুলো বন্ধ ছিল, ওই মালগুলো আসতে পারেনি, রাস্তার মধ্যে বসে দাঁড় করাইছিল। একই অবস্থা আদার বাজারেও। চায়না আদা 235 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। কেরালা ও ভিয়েতনাম থেকেও খুব অল্প আদা আসছে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের এখানে মনে করেন এখন বেচা কিনা নাই বললেই চলে, ক্রেতা সংকট। তবে বাড়ছে মশলার তেজ, বেশ কয়েকটির দাম বেড়েছে অস্বাভাবিক হারে। আমাদের যতটুকু ক্ষতি হয়েছে এগুলো তো আমাদের পোষায় উঠতেও আমাদের প্রায় 5-6 মাস সময় লাগবে, কারণ আমাদের এখানে তো বিশেষ করে চাকতাই খাতুনগঞ্জে যেগুলো আছে অনেকগুলো পচনশীল দ্রব্য, যেমন ধরেন আপনাদের আদা, পেঁয়াজ, রসুন। এখনও ব্যাংকিং সেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় স্বাভাবিক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান আড়তদাররা। ব্যাংক বন্ধ ছিল, আপনার বন্ধ ছিল, এই মালের লোডিং আনলোডিং সব বন্ধ ছিল, কিন্তু এখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল, কিন্তু কোনো খরিদ্দার আসে নাই। বেচা কেনা না থাকায় অনেকটা অলস সময় পার করছেন খাতুনগঞ্জের শ্রমিকরাও। দীপ্ত বার্তা কক্ষ। সঙ্গীত শিল্পী শাফিন আহমেদের মরদেহ বিকেলে দেশে পৌঁছানোর কথা রয়েছে। এই ব্যান্ড শিল্পীর জানাজা অনুষ্ঠিত হবে কাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে। এরপর বনানী কবরস্থানে শাফিন আহমেদের বাবা সঙ্গীত গুরু কমল দাস গুপ্তের কবরে সমাহিত করা হবে তাকে। গত 25 জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে তার প্রথম জানাজা। মৃত্যুকালে শাফিন আহমেদ রেখে গেছেন 2 বড় ভাই তাহসিন ও হামিন, স্ত্রী রুমানা দৌলা, 3 পুত্র মাইসিম, আজরাফ ও রেহান এবং 1 কন্যা রানিয়াকে। নওগাঁর আম্রপালি যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। চলতি বছর রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1000 মেট্রিক টন। এরই মধ্যে কয়েক মেট্রিক টন পাঠানো হয়েছে।
নওগাঁর সাপাহার, মান্দা, বাদলগাছি, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য আমবাগান। এর মধ্যে বিশেষ স্থান দখল করে আছে আম্রপালির গাছ, কারণ এই আম বিভিন্ন দেশে যাচ্ছে। চলতি মৌসুমে নওগাঁর সুস্বাদু আম্রপালি আম সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি সহ কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে। এখন পর্যন্ত এর পরিমাণ 20 মেট্রিক টন। আমের গুণগত মান ধরে রাখতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন চাষিরা। আমাদের নওগাঁ জেলায় বরাদ্দটা দেওয়ার জন্য তাহলে আমরা কৃষকেরা সরাসরি এখান থেকে আম পাঠাতে পারব। দেশ শুধু না, বিদেশের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ফুড ব্যাগিং করার কারণে, আমাদের সাপাহার বরেন্দ্রভূমি হওয়ার কারণে সব দিক মিলিয়ে আমাদের সাপাহারের আমটা কালার ফুড ব্যাগিং এর কারণে আরো সবচেয়ে নিখুঁত থাকে। এই কারণে সরকারের যে রপ্তানি নিয়ম অনুযায়ী সাপাহারের আমটা সর্বোচ্চ উৎকৃষ্ট হবে। রপ্তানির পরিমাণ আরো বাড়াতে পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা কিছু বাগানি সিলেক্টিভ বাগানিকে উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে আম উৎপাদনে প্রথম থেকেই নজরদারি করছে। চলতি বছর নওগাঁয় 33,300 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন নিকোলাস মাদুরো। এ নিয়ে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। স্থানীয় সময় রবিবার নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাতে ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল সিএনই 80% ভোট গণনার ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায় মাদুরো 51.20% ভোট পেয়ে এগিয়ে রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেস পান 44% ভোট। নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছে বিরোধী জোট। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে নিহতদের শেষকৃত্যে যোগ দিয়েছেন শত শত মানুষ। এ ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে লেবানন। একই সঙ্গে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে দেশটি। ফুটবল মাঠের এ হামলার ঘটনার জেরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন। ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার সঙ্গেও বৈঠক করেছেন তিনি। এরই মধ্যে লেবাননে নতুন করে কোনো সামরিক অভিযান শুরু করলে ইসরায়েলকে অপ্রত্যাশিত পরিণতির বিষয় সতর্ক করেছে ইরান। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 66 জন নিহত হয়েছে। খেলার খবর। অস্ট্রেলিয়া সফরে থাকা বিসিবির এইচপি দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে 5 রানের জয় পেয়েছে। শেষ ইনিংসে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল 296 রান। তৃতীয় দিন শেষে 4 উইকেটে 136 রান করে পাকিস্তান। শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল 6 উইকেট আর পাকিস্তানের প্রয়োজন 160 রান। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে সেই রান আর করতে পারেনি পাকিস্তান। 21 রানে 5 উইকেট শিকার করেন তিনি। রেজাউর রহমান রাজা 3টি ও হাসান মুরাদ নেন বাকি 2টি উইকেট। এর আগে ডারউইনে প্রথম ইনিংসে আগে ব্যাট করতে নেমে 258 রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান শাহিনস গুটিয়ে যায় 179 রানে। ফলে প্রথম ইনিংসে 79 রানের লিড পায় বিসিবি এইচপি দল। রিপন মণ্ডল 4, রেজাউর রহমান রাজা 3, হাসান মুরাদ 2 ও মারুফ মৃধা শিকার করেন 1টি উইকেট। কুষ্টিয়ায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট। মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা 12 মাস স্লোগানে দেশের প্রতিটি জেলায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় কুষ্টিয়ার দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোসেনাবাদ মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ওয়ালটনের পরিবেশক প্রতিষ্ঠান শাফিম ইলেকট্রনিক্স। টুর্নামেন্টে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট 4টি দল অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনালে কামালপুর ফুটবল একাডেমিকে 2-3 গোলে হারিয়ে রানা একাডেমি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
11 বছর পর পুরুষদের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেল বাংলাদেশ। 2027 সালের এশিয়া টুর্নামেন্টের আয়োজন করবে বিসিবি। সেই সাথে পরবর্তী 2 আসরের আয়োজকদের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি। 2025 এশিয়া কাপের আসর বসবে ভারতে। এটি হবে টি20 ফরম্যাটে। এসিসির ইনভিটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের ডকুমেন্ট এই শিডিউল নিশ্চিত করা হয়েছে। সেখানে খেলার তারিখ, ভেন্যু সহ সবকিছুই চূড়ান্ত করা হয়েছে। আসর দুটি সামনে রেখে এরই মধ্যে স্পন্সরশিপ রাইটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিসি। 2027 সালে বাংলাদেশের মাটিতে আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে, কেননা সেই বছরই ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে কাল রাষ্ট্রীয় শোক, মসজিদে হবে বিশেষ দোয়া। সহিংসতা, কারফিউ, বিপর্যয়ে সাভারের চামড়া শিল্পনগরী, ক্রয়াদেশ বাতিলের শঙ্কা। এবং সহিংসতার ধকল এখনো কাটাতে পারেনি চট্টগ্রামের খাতুনগঞ্জ, পচে নষ্ট হচ্ছে পণ্য। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50। দর্শকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।